প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি পরিতোষ কুমার মণ্ডল আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের একতরফা দাখিলা পদ্ধতির 10ম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমার যে ক্লাসটা, ওই ক্লাসে আমি একতরফা দাখিলা পদ্ধতির নিয়ম সম্পর্কে আংশিক আলোচনা করেছি। আজকে অবশিষ্টাংশ নিয়ে আলোচনা করব। এরপরে আমি তোমাদেরকে অঙ্ক দেখাবো, অঙ্ক করাবো। ঠিক আছে? তো এখন খেয়াল করো, বৈষয়িক বিবরণী। বৈষয়িক বিবরণী, এখানে তারিখ হবে 31শে ডিসেম্বর 2000। এরকম একটা ছক তৈরি করে ফেলি। ঠিক আছে? এখন এখানে দায় সমূহ টাকা, সম্পদ সমূহ টাকা, এই পাশে দায়গুলো বসবে বকেয়া, খরচ, অগ্রিম আয়, পাওনাদার, বিবিধ পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, তারপরে ঋণ, প্রদেয় হিসাব, প্রারম্ভিক মূলধন, তার সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন, এর সাথে যোগ হবে নিট লাভ, বাদ যাবে উত্তোলন। তো দায় সাইড যে একটু কথা বলি, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ। বকেয়া খরচ, খরচ বকেয়া থাকলে দায় বৃদ্ধি পায়। দায়টা এখানে দায় পাশে বসিয়ে দিলাম,
অগ্রিম আয়, আয় অগ্রিম দায় বৃদ্ধি, এটাও দায় পাশেই বসলো। এরপরে পাওনাদার, এটা দায় পাওনাদার। এরপরে ব্যাংক জমাতিরিক্ত দায়, ঋণ, প্রদেয় হিসাব, এগুলো হচ্ছে দায়। এই দায়গুলোকে দায় পাশে বসালাম। এখন এই ঋণের উপরে সুদ ধরার কথা বলা থাকতে পারে, এগুলো পূর্বেই আমি আলোচনা করেছি। এই ঋণের উপরে যদি সুদ ধরতে বলে, ঋণের উপরে আমরা কি করব, যেভাবে সুদ ধরতে বলবে সেইভাবে সুদ ধরবো। ঠিক আছে, ঋণের সুদটা খরচ হবে, আর খরচ যদি বকেয়া থাকে তাহলে দায় পাশেই ঋণের সুদ নামে, বকেয়া ঋণের সুদ নামে বসবে। আমরা এটা পূর্বেই জেনেছি, তারপরে আবারও বললাম। তো আবারও বলি এই কথাটা, এই ঋণের উপরে যদি সুদ ধরতে বলে, ঠিক আছে, যেভাবে সুদ ধরতে বলবে সেইভাবে সুদটা ধরে, যদি সুদ বকেয়া থাকে, ঋণের সুদ বকেয়া থাকলে সেটা দায় বৃদ্ধি হিসেবে গণ্য হবে। ব্যালেন্স শিটের দায় পাশেই ঋণের সুদটা বকেয়া নামে বসবে। আর প্রারম্ভিক মূলধনটা আমরা আগেই বের করা শিখেছি। প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন আমরা প্রথম ছকেই বের করেছি। এই প্রারম্ভিক মূলধনটা এখানে বসবে, এর সাথে যদি কারবারে অতিরিক্ত মূলধন আসে তাহলে সেই অতিরিক্ত মূলধনটাও প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে। আর এরপরে যদি লাভ লোকসান বিবরণী করে আমরা যে লাভটা পেয়েছি সেই লাভটা এখানে এসে যোগ হবে ব্যালেন্স শিটে, এখানে এসে কি হবে, যোগ হবে। আর যদি আমাদের নেট লাভের পরিবর্তে নেট ক্ষতি হয় তাহলে এখানে বিয়োগ হবে। ঠিক আছে, আর উত্তোলন থাকলে আমরা বিয়োগ করে দিব। উত্তোলন থাকলে মূলধন হ্রাস পাবে, সেই ক্ষেত্রে উত্তোলনটা বিয়োগ করে দিব। আয়কর থাকতে পারে, আয়কর থাকলে আয়করটাও উত্তোলন হিসেবেই গণ্য হবে, এই আয়করকেও আমরা বিয়োগ করে দিব। আমি এখানে লিখিনি অবশ্য, কিন্তু আমি বলছি, খেয়াল করো যে যদি আয়কর থাকে সে আয়করটাও বাদ যাবে। যদি জীবন বীমার প্রিমিয়াম থাকে এটাও উত্তোলন, জীবন বীমার প্রিমিয়ামটাও এখান থেকে বাদ যাবে। কি বলছি, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ হবে। নিট লাভ থাকলে যোগ হবে, যদি নিট ক্ষতি থাকে তাহলে বিয়োগ হবে। উত্তোলন বিয়োগ হবে, আয়কর বিয়োগ হবে, জীবন বীমার প্রিমিয়াম এটাও উত্তোলন বিয়োগ হবে। বিয়োগ করে যে টাকাটা এখানে আসবে এর সাথে অন্যান্য দায়গুলো যোগ করে আমরা মোট দায়টা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এই মোট দায়টা বের করে ফেললাম। এখন সম্পত্তির পাশে হাতে নগদ, ব্যাংক জমা, হাতে নগদ, ব্যাংক জমা। ব্যাংক জমা এখানে ডেবিট থাকতে পারে, ডেবিট থাকলে ব্যাংক জমা, ডেবিট থাকলে ব্যাংক জমা হিসেবে গণ্য হবে। আর যদি ব্যাংক জমার পাশে যদি ডেবিট না থেকে ক্রেডিট থাকে তাহলে কিন্তু ওটা ব্যাংক জমা হবে না, সেই ক্ষেত্রে কি লিখতে হবে, ব্যাংক জমা অতিরিক্ত। মনে থাকবে শিক্ষার্থী? আবার বলছি কথাটা, ব্যাংক জমা যদি ডেবিট থাকে তাহলে ব্যাংক জমা হিসেবে গণ্য হবে, যদি ডেবিট লেখা না থাকে তাও কিন্তু ব্যাংক জমাই। কিন্তু যদি ক্রেডিট লেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক জমা হিসেবে গণ্য হবে না, ওটাকে আমরা ব্যাংক জমাতিরিক্ত হিসেবে দায় পাশে বসাবো। আচ্ছা, এরপরে আসি বিবিধ দেনাদার। বিবিধ দেনাদারটা সম্পত্তি। এই দেনাদারের সাথে আমরা লাভ লোকসান বিবরণীতে শিখেছি দেনাদারের উপর আমাদের কি করতে হয়, অনাদায়ী দেনা, নতুন অনাদায়ী দেনা হতে পারে, অনাদায়ী দেনা সঞ্চিতি হতে পারে, নতুন ধরতে বলতে পারে, দেনাদারের বাট্টা সঞ্চিতি বের করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে দেনাদার হলো সম্পত্তি, এর উপরে যদি কুঋণ বা অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা যে নামেই বলি না কেন, যদি দেনাদার উপর ধরতে বলে তাহলে দেনাদার নামক সম্পত্তি হ্রাস পাবে, আর এই অনাদায়ী দেনাটা হবে আমাদের খরচ। এই দেনাদারের উপরে আবার সঞ্চিতিও ধরতে বলতে পারে, তাহলে আমরা সেই সঞ্চিতি যেটা ধরবো নতুন সেটাও আমাদের খরচ। দেনাদারের উপরে বাট্টা সঞ্চিতি ধরতে বলতে পারে, সেটাও খরচ, সে বাট্টা সঞ্চিতিটাও আমরা দেনাদারের উপর ধরবো। আচ্ছা, এখন অনাদায়ী দেনা সঞ্চিতি নতুন এবং বাট্টা সঞ্চিতি এগুলো হলো খরচ। এগুলো আমরা পূর্বের ছকে যখন লাভ লোকসান বিবরণী করেছি তখন কিন্তু ওই খরচগুলোকে ওখানে আমরা দেখিয়েছি। এরপরে
আমরা কি করব, এখানে এসে সেই দেনাদার থেকে আমরা এরকম করব যে দেনাদার বাদ অনাদায়ী দেনা বাদ অনাদায়ী দেনা সঞ্চিতি বাদ দেনাদারের বাট্টা সঞ্চিতি ঠিক আছে। বিষয়টা এরকম হবে, দেনাদার থেকে নতুন অনাদায়ী দেনা বাদ দিব, যে টাকা আসবে তার উপরে সঞ্চিতি বের করব, 5% বলুক 7% বলুক আর 10% বলুক, যেটা বলবে সেটা বের করে আমরা কি করব, নিট দেনাদার বের করব, তার উপরে আবার দেনাদারের বাট্টা সঞ্চিতি বের করব। এই বাট্টা সঞ্চিতিটা বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হবে নিট দেনাদার। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রাপ্য হিসাব, এরপরে আসবাবপত্র থাকতে পারে, কল কবজা। এই আসবাবপত্র থেকে আবার অবচয় বাদ যাবে, যদি অবচয় থাকে বাদ অবচয়, কল কবজা বাদ অবচয়, ঠিক আছে। এরপরে মোটর লরি থাকতে পারে, এরপরে ডেলিভারি ভ্যান থাকতে পারে, আচ্ছা। তো বিষয়টা খেয়াল করো, আবার বলছি যে হাতে নগদ সম্পত্তি। আচ্ছা, আমরা যে ব্যালেন্স শিটটা করছি এখানে কিন্তু আমাদের প্রারম্ভিক কোনো সম্পদ এবং দায় আসবে না, আমাদের আসবে সমাপনী তারিখে সমস্ত সম্পত্তি এবং দায়গুলো বাম পাশে আসবে আর সম্পত্তিগুলো ডান পাশে আসবে। ঠিক আছে, ডান পাশে আসবে কোনগুলো, সমাপনী তারিখের সমস্ত সম্পদগুলো। হাতে নগদ ব্যাংকে জমা, দেনাদার থেকে এই যে কথাগুলো আগে বলছি এই কাজটুকু করতে হবে। এরপরে প্রাপ্য হিসাব আসবে, আসবাবপত্র থেকে অবচয় বাদ যাবে, কলকবজা থেকে অবচয় বাদ যাবে, মোটর লরি বা ডেলিভারি ভ্যান এগুলো যদি আমাদের সমন্বয়ে থাকে তাহলে একবার এই মোটর লরি বা ডেলিভারি ভ্যান যে নামেই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, এটা একবার প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন যখন নির্ণয় করব তখন এই মোটর লরি অথবা ডেলিভারি ভ্যানটা সমাপনীর ঘরে যাবে একবার, কারণ এটা সমন্বয়ের এন্ট্রি প্রতি ক্ষেত্রেই 2 বার করে যাবে। সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার যাবে? 2 বার যাবে। একবার যাবে প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করার সময় সমাপনীর ঘরে, আর একবার আসবে ব্যালেন্স শিটের সম্পত্তির ঘরে। ঠিক আছে। আচ্ছা, এর উপরে অবচয় থাকতে পারে, সেভাবে আমরা অবচয়টা ধরবো। এই হলো ব্যালেন্স শিটের সব। এর সাথে আরো কিছু কথা আছে, সেগুলো আসছে আমি। এই কলকবজা এইটা অঙ্কে দেওয়া থাকবে, তার সাথে সমন্বয়ে যদি অতিরিক্ত কলকবজা ক্রয় অথবা বিক্রির কথা বলে, সেই ক্রয় এবং বিক্রয়কে বিবেচনা করেই আমরা কি করব, অবচয় ধার্য করব। আর ব্যালেন্স শিটে এসে কি করব, কলকবজার সাথে যদি অতিরিক্ত সংযোজন থাকে সেটা যোগ করব আর তারপরে অবচয়টা বাদ দেব। ঠিক একইভাবে পরের ঘটনাগুলো তাই। এইখানে স্থায়ী সম্পত্তি এইগুলো আর চলতি সম্পদ এইগুলো। তো এখানে আমি আর একটা এন্ট্রি এখানে বলতে পারি, সেটা হলো এখানে বিনিয়োগ কথাটা বলতে পারি, বিনিয়োগটা বাদ গেল। বিনিয়োগ, তো এই বিনিয়োগের গায়ে পার্সেন্টেজ থাকতে পারে। বিনিয়োগটা হলো দীর্ঘ মেয়াদী সম্পত্তি, বিনিয়োগটা হলো দীর্ঘ মেয়াদী সম্পত্তি। এইটা আগের ছকে আমি আলোচনা করেছি, যদি এই বিনিয়োগের গায়ে পার্সেন্টেজ দেওয়া থাকে সেই পার্সেন্টেজের উপরে ভিত্তি করে আমরা কি করব, সুদ ধার্য করব। এই সুদটা হচ্ছে আমাদের যদি অনাদায়ী থাকে তাহলে সম্পত্তি হিসেবে গণ্য হবে। আর একবার কি হবে, লাভ লোকসান বিবরণীতে একবার আয়ের পাশে বসাবো। বিনিয়োগের সুদটা হলো আয়,
একবার লাভ লোকসান বিবরণীতে আয়ের পাশে বসাবো অনাদায়ী বিনিয়োগের সুদ, আর একবার ব্যালেন্স শিটে নিয়ে সম্পত্তির পাশে বসাবো। আর এই বিনিয়োগটাকে আমরা কি করব, যখন মূলধন নির্ণয় করেছি তখন কি করেছি, এটাকে আমরা দীর্ঘমেয়াদী সম্পত্তি মনে করেছি। প্রারম্ভিকের ঘরে যদি বিনিয়োগের টাকা দেওয়া থাকে, সমাপনীতে দেওয়া না থাকলেও আমরা ধরে নিব যে ওই প্রারম্ভিকের যে টাকা ওটাই সমাপনীর ঘরে বসবে। আর এখানে যে ঋণ নিয়ে যে কথাটা বলেছি, ঋণের ঘরে পার্সেন্টেজ থাকতে পারে এরকম হয়তো 6%। তো ঋণের উপরে সেই সুদটা ধরবো, সুদ ধরে ঋণের সুদ যদি বকেয়া থাকে, এটা খরচ বকেয়াই থাকে আর আমরা পরিশোধই করি, এই ঋণের সুদটাকে আমরা খরচ হিসেবে একবার লাভ লোকসান বিবরণীতে বসাবো। আর একবার যদি বকেয়া থাকে তাহলে ব্যালেন্স শিটের দায় পাশে আসবে। ঠিক আছে? এই তো এখন তো আমরা আরেকটু আলোচনা করি ছকের বাইরে, সেটা হলো এই যে আমাদের যে প্রারম্ভিক মূলধনটা আমরা যে বের করব, এই প্রারম্ভিক মূলধন অঙ্কে এইখানে আমরা বসিয়েছি, এটার সাথে আমাদের অতিরিক্ত মূলধন দেওয়া থাকতে পারে। এই অতিরিক্ত মূলধনটা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করলাম। ঠিক আছে? এই মূলধনের উপরে সুদ ধরার সময় আমরা কি করব, প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধার্য করব, সমাপনী মূলধনের উপরে কিন্তু নয়। প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধার্য করব, এরপরে অতিরিক্ত মূলধন যে তারিখে আনবে সেই তারিখ অনুসারে অতিরিক্ত মূলধনের উপরে সুদ ধার্য করব। দুই সুদ যোগ করে তারপরে আমরা এই করতে পারি, এইখানে মূলধনের সুদ যদি বকেয়া থাকে তাহলে এখানে আমরা যোগ করে দিব মূলধনের সুদটা। ঠিক আছে? এরপরে আসি উত্তোলনের উপরে যে সুদ ধার্যের যে বিষয়টা, এটা গত ক্লাসে আমি আলোচনা করেছি, আবারও বলি যে উত্তোলনের উপরে যে সুদটা হবে সেটা যদি প্রতি বছরে প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে সুদ ধরতে হবে 13/2। 13/2 তার মানে 6.5 মাসে সুদ ধরতে হবে, 6.5 মাসে। ঠিক আছে? প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে সুদ ধরতে হবে 13/2। 13/2 মানে কি 6.5 মাসের সুদ ধার্য করতে হবে। যদি প্রতি মাসের মাঝামাঝিতে উত্তোলন করে, যদি প্রতি মাসের মাঝামাঝিতে উত্তোলন করে তাহলে 12/2। 12/2 মানে 6 মাসের সুদ ধার্য করতে হবে, 6 মাসের সুদ ধার্য করতে হবে। যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে, প্রতি মাসের শেষে উত্তোলন করে তাহলে 11/2, তার মানে 5.5 মাসের সুদ ধার্য করতে হবে। ঠিক আছে? এই হলো উত্তোলনের সুদ ধার্য করার 3টা পদ্ধতি। এছাড়াও আছে 1 মাস অন্তর অন্তর আমরা উত্তোলন করতে পারি, 2 মাস অন্তর অন্তর আমরা উত্তোলন করতে পারি। সেই ক্ষেত্রে যদি সুদ ধার্য করতে বলে তাহলে আমরা সুদটা কিভাবে ধার্য করব? আচ্ছা, আমরা সবটা মুছে দেই, এরপরে বাকি আলোচনাটা শুনি। যদি 2 মাস অন্তর অন্তর উত্তোলন করি সেক্ষেত্রে কি হবে? উত্তোলনের সুদ ইজিক্যাল টু দ্বিমাসিক উত্তোলন ইনটু সুদের হার, দ্বিমাসিক উত্তোলন ইনটু সুদের হার ইনটু 1.5। উত্তোলনের
সুদ ধার্যের সময় দ্বিমাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 2.5 অর্থাৎ আড়াই। ঠিক আছে, দ্বিমাসিক উত্তোলন দেওয়া থাকবে, যে পরিমাণ টাকা দেওয়া থাকবে সেই পরিমাণ টাকা ইন্টু সুদের হারটা কত পার্সেন্ট ইন্টু আড়াই। এরপরে এটা যদি 2 মাসে হয় আর যদি 3 মাস অন্তর অন্তর উত্তোলন হয় তাহলে উত্তোলনের সুদ হবে ত্রিমাসিক উত্তোলন বা ত্রৈমাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 1.5। ঠিক আছে, যদি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করে কত টাকা উত্তোলন করে সেই পরিমাণ টাকা ইন্টু সুদের হারটা কত ইন্টু ডেট। এই হলো উত্তোলনের সুদ ধার্য করার মোট 5টা পদ্ধতি। একটা হলো প্রতি মাসের শুরুতে বলছি আগেই, একটা হলো প্রতি মাসের মাঝামাঝি, আর একটা হলো প্রতি মাসের শেষে, আর একটা হলো দ্বিমাসিক উত্তোলন, একটা হলো ত্রৈমাসিক উত্তোলন। তাহলে উত্তোলনের সুদ ধার্যের পদ্ধতিগুলো বললাম এই। আর তাহলে আমরা পূর্বের ক্লাসে বলেছি যে মোট ছক 3টা, একটা হলো প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়ের ছক, আর একটা হলো লাভ লোকসান বিবরণী, নট লাভ লোকসান হিসাব। যেহেতু এটা লাভ লোকসান বিবরণী এই জন্য এই ছকটা করার সময় ডেবিট ক্রেডিট লেখা যাবে না বাম এবং ডানে। ঠিক আছে, আর হলো বৈষয়িক বিবৃতি, এটাকে আমরা উদ্ধৃতপত্রের মতো মনে করি, ব্যালেন্স শিটে আমরা যে উদ্ধৃতিপত্র করি ঠিক সেই রকম। ঠিক আছে, আর এই সুদগুলো নিয়ে কথা বললাম। আমরা এরপরে পরবর্তী ক্লাসে অঙ্ক দেখাবো, অঙ্কের উপরে যা অঙ্ক আছে বেশ কয়েকটা অঙ্ক করবো, তারপরে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।